হ্যালো, আসসালামু আলাইকুম। এনটিভিতে আবারও স্বাগতম আপনাদের সবাইকে। আমি মোস্তাকিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব রাইটিং নিয়ে। যারা প্রথম এপিসোডটি দেখেননি তারা আমাদের প্লেলিস্টে গিয়ে প্রথম এপিসোডটি দেখে আসুন। আজকে আমাদের ২৬তম পর্ব আইএলটিএস নিয়ে। আচ্ছা, আপনারা কি জানেন অনেকে কিন্তু আইএলটিএস এ অনেক ভালো রাইটিং লেখেন এবং কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করেন না, কিন্তু তারপরেও তারা ব্যান্ড 6 এর বেশি পান না। কিন্তু কেন পান না? এর পিছনে লুকিয়ে আছে একটি বিশেষ ক্রাইটেরিয়া এবং সেই ক্রাইটেরিয়াটার নাম হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকিউরেসি। আজকের এই পর্বে আমরা গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকিউরেসি নিয়ে বিস্তারিত আলোচনা করব। গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকিউরেসি বলতে আমরা যেটা বুঝি, দেখুন এখানে কিন্তু কথাটি দুই ভাগে ভাগ। একটি হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ, একটি হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি। আমরা যদি এই মার্কিং কেটে যেহেতু আপনার 25% মার্ক ক্যারি করে, তাহলে আমরা বলতে পারি হাফ হচ্ছে অ্যাকিউরেসিতে, হাফ হচ্ছে আপনার রেঞ্জে। সি, আপনি যদি 100% এর মধ্যে মাত্র 12.5% হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি আপনার দরকার আছে, কিন্তু আমরা যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি তারা চিন্তা করি যে আমার কি শুদ্ধভাবে লিখলেই মনে হয় আমি ভালো স্কোর পাবো। এই ভুল ধারণাটি আজকে এপিসোড দেখলে আপনার ভেঙে যাবে। সো আমরা যদি মার্কিং ক্যাটের দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকুরেসিতে কি করলে আমরা ব্যান্ড 7 পাবো, যে জিনিসটি অনেকেই জানেন না। আমরা ধাপে ধাপে বিষয়গুলো শিখে আসি। যেমন নাম্বার 1, আপনাকে যা করতে হবে সেটাকে আমরা বলি এরর ফ্রি সেন্টেন্স, ফ্রিকুয়েন্ট এরর ফ্রি সেন্টেন্স। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। নাম্বার 2, আপনার সেকেন্ড স্টেপটি হবে কমপ্লেক্স স্ট্রাকচার লেখা। আমি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের কথা বলিনি, আমরা ইন এ মিনিট এটা ডিসকাস করব। কমপ্লেক্স স্ট্রাকচার লিখতে হবে। স্টেপ নাম্বার 3, আপনাকে কমপ্লেক্স স্ট্রাকচারের ভ্যারাইটি আনতে হবে। এবং স্টেপ 4, পাংচুয়েশন, ডিফারেন্ট পাংচুয়েশন ব্যবহার করতে হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইয়োর 4 স্টেপ। এবং এই 4টি স্টেপ যদি আপনি পার করতে পারেন, তাহলে আপনি গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসিতে ডেফিনেটলি ব্যান্ড 7 পাবেন। সো প্রথম স্টেপটি হচ্ছে আপনাকে এরর ফ্রি সেন্টেন্স লিখতে হবে। এরর ফ্রি সেন্টেন্স কি? যেমন আপনার সেন্টেন্সের মধ্যে ভুল নেই এবং ফ্রিকুয়েন্ট এরর ফ্রি। ফ্রিকুয়েন্ট কথাটার অর্থ কি? ধরেন আপনি 16টি সেন্টেন্স লিখেছেন এবং 16টি সেন্টেন্সের মধ্যে আপনার 14টি সেন্টেন্স অবশ্যই রাইট হতে হবে এবং কমপ্লেক্স সেন্টেন্স লিখলে ওগুলো রাইট হতে হবে। তাহলে আপনারা যারা কমপ্লেক্স সেন্টেন্স লেখেন বা সিম্পল সেন্টেন্স লেখেন, যাই লেখেন না কেন, কিন্তু আপনার অ্যাকুরেসি ঠিক নেই, অর্থাৎ হচ্ছে আপনি গ্রামার অনেক মিস্টেক হয়, তাদের জন্য কিন্তু দুঃসংবাদ, তাদের ব্যান্ড 7 আর হচ্ছে না, আপনি ব্যান্ড 6 অথবা 6.5 থেমে যাবেন। কাজেই আপনার গ্রামার ভালো করতে হবে যদি আপনি আইএলটিএস রাইটিং এ ব্যান্ড 7 পেতে চান গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসিতে। দিস ইজ দ্য স্টেপ 1। এখন আমাদের এখানে কিছু কমন মিস্টেক থাকতে পারে এবং কমন মিস্টেকের ব্যাপারে আমরা এনটিভিতে বেশ কিছু ভিডিও আপলোড করব। স্টেপ 2 তে খুব মজার একটা বিষয়, সেটা হচ্ছে কি আমরা অনেকেই মনে করি যে আমরা সিম্পল সেন্টেন্স লিখে আসবো তাহলেই তো আমি ব্যান্ড 7 পেয়ে যাবো, কোনো ভুল তো লিখছি না। সো আপনাদেরকে আমি একটা স্ক্রিনে একটা প্যারাগ্রাফ দেখাই। ওকে, দেখুন এই প্রথম প্যারাগ্রাফটিতে কোনো মিস্টেক নেই, কিন্তু এখানে কিন্তু সবগুলো সেন্টেন্স সিম্পল। আবার পাশে আরেকটি প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফটির দিকে একটু লক্ষ্য করুন। দেখেন এই সেকেন্ড প্যারাগ্রাফটিতে দেখুন আমরা এখানে না নট উইথ স্ট্যান্ডিং ব্যবহার করে বাক্য শুরু করেছি। এটি একটি কমপ্লেক্স প্রিপোজিশন যা আপনার লেখাটাকে অন্যদের থেকে আলাদা করেছে এবং মনে এটাকে দেখিয়ে দিয়েছে যে আপনার আসলে রেঞ্জ অনেক বেশি। তারপরে দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ড মানি। এটা খুব সিম্পল, বাট দ্য অ্যাপ্রোপ্রিয়েশন অফ ভার্ব ফিসক্যাল রিজার্ভ, অর্থাৎ আমি ভার্বটাকে নাউন করে ফেললাম কিংবা নাউনটাকে ভার্বে আমি রূপান্তর করলাম, এটাকে বলা হয় নমিনালাইজেশন। কাজে আপনার ভালো রাইটিং এর মধ্যে অবশ্যই নমিনালাইজেশন থাকতে হবে। দেন আমাদের কিছু অ্যাডভান্স কন্ট্রাস্ট মার্কার রয়েছে, দেখুন হাউএভার এবং বাট। এগুলো দিয়ে আমরা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে আমরা গ্রামাটিক্যাল রেঞ্জকে আরেকটি উচ্চতায় নিয়ে যাচ্ছি। দেন আমরা এখানে আরো ইউজ করেছি, দেখুন ইকোনমিক কনস্ট্রেন্টস হুইচ আর হিন্ডারিং ম্যানি স্টেটস, না করে আমরা লিখেছি ইকোনমিক কনস্ট্রেন্টস হিন্ডারিং, অর্থাৎ আমরা রিডিউস ক্লজ ইউজ ব্যবহার করেছি। এই যে আমরা সিম্পল সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স করে ফেললাম, এতে কিন্তু আমাদের স্কোর বাড়বে। স্টেপ 3, কমপ্লেক্স স্ট্রাকচারের ভ্যারাইটি। লক্ষ্য করেন আমি আপনাদেরকে একটি প্যারাগ্রাফ দিয়েছি। এই প্যারাগ্রাফটিতে দেখুন ইফ সেন্টেন্সটি কতবার রয়েছে, ইফ ইফ ইফ। দেখুন একটি প্যারাগ্রাফের মধ্যে তিনি 3বার ইফ ইউজ করেছেন, তার মানে উনি কিন্তু ভ্যারাইটি যে ওনার আছে এটা আমরা বলতে পারবো।
এবার আরেকটি প্যারাগ্রাফ দেখুন, যেখানে দেখুন আমি ইফ কে রিপ্লেস করেছি, কি দিয়ে রিপ্লেস করেছি, নট অনলি বাট অলসো দিয়ে রিপ্লেস করেছি, আবার হ্যাভিং উইটনেস দিয়ে আমি এটাকে রিপ্লেস করেছি। তাহলে আমার এই সেন্টেন্সগুলোর মধ্যে একটা ভ্যারাইটি আসলো, এই ভ্যারাইটিটিকে আপনাকে আনতে হবে ব্যান্ড 7 এর জন্য। সো আমরা এখান থেকে কি শিখলাম, আমরা কিন্তু একই ধরনের সেন্টেন্স বারবার ব্যবহার করতে পারবো না ব্যান্ড 7 এর জন্য কিংবা ব্যান্ড 8 এর জন্য। যারা ব্যান্ড 6 পায় তারা ওই বিকজ দিয়ে বারবার সেন্টেন্স লেখেন, ইফ দিয়ে বারবার সেন্টেন্স লেখেন, তাদের সেন্টেন্সের মধ্যে বেসিকলি কোনো ভ্যারাইটি থাকে না। পাংচুয়েশন অনেকেরই আসলে খুব চিন্তার জায়গা। আমাদের বাংলাদেশে পাংচুয়েশন ব্যবহারটা এত পোর, যেমন আমরা না কিছু কমন মিস্টেক করে ফেলি এই পাংচুয়েশন ব্যবহার করতে। একটা ইন অ্যাডিশন, ইন কনক্লুশন লিখে কানেক্টরস গুলোর উপর একটা কমা দেই না। এই কানেক্টরস পরে কমা দিলেই কিন্তু আপনার আসলে গ্রামাটিক্যাল যে পাংচুয়েশনের ক্ষেত্রে আপনার স্কোরটা বেড়ে যায়, কিন্তু আপনি কিন্তু স্টিল 7 থেকে ল্যাগ বিহাইন্ড, অর্থাৎ 7 আপনি পৌঁছাননি। 7 আপনি কখন পৌঁছাবেন, যখন আপনি ডিফারেন্ট টাইপস অফ পাংচুয়েশন ব্যবহার করতে পারবেন। সে ফর এক্সাম্পল, আপনার রাইটিং এর মধ্যে একটা কোলন রয়েছে, আপনার রাইটিং এর মধ্যে সেমিকোলন রয়েছে, আপনার রাইটিং এর মধ্যে ফুল স্টপ এবং কমার সঠিক ব্যবহার রয়েছে, তখন আপনার স্কোরটি ব্যান্ড 7 এ পৌঁছে যাবে। নেক্সট স্টেপ হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচার লেখা। দেখুন, আমরা অনেকেই যেটা মনে করি সেটা হচ্ছে কি, যে আমার একটা সেন্টেন্স যদি আমরা কমপ্লেক্স স্ট্রাকচার সেন্টেন্স লিখি তাহলে কিন্তু অনেক ভালো হয়, কিন্তু আইএলটিএস এক্সামে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের চাইতে কমপ্লেক্স স্ট্রাকচারের অনেক দাম। সে ফর এক্সাম্পল, আমরা দুটো সেন্টেন্স দেখি, চলেন অন স্ক্রিনে। স্ক্রিনের মধ্যে আপনি যে প্রথম সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হুইচ রয়েছে, দেখেন হুইচ প্রোভাইড, তার মানে এটি একটি কমপ্লেক্স স্ট্রাকচার। আর নিচের যে সেন্টেন্সটা আপনি দেখতে পাচ্ছেন সেটাতে কিন্তু আসলে কোনো হুইচ নেই এবং এটি একটি সিম্পল স্ট্রাকচার, কিন্তু এখানে অ্যালোকেটিং লিখে আমরা কিন্তু এটিকে একটি কমপ্লেক্স স্ট্রাকচারে রূপান্তর করেছি। কিন্তু এই দুটোর মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু সেকেন্ডটি বেটার, যদিও সেকেন্ডটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। কাজেই আমাদের টার্গেট হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচার লেখা মোর দ্যান কমপ্লেক্স সেন্টেন্স। সো চেক লিস্ট যদি আমরা করতে চাই একটি, সেটি হচ্ছে আমরা কিভাবে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসিতে ব্যান্ড 7 পাবো। তাহলে প্রথম চেক লিস্টে হচ্ছে নাম্বার 1, আপনাকে এরর ফ্রি সেন্টেন্স লিখতে হবে। নাম্বার 2, কমপ্লেক্স স্ট্রাকচার লিখতে হবে। নাম্বার 3, কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হবে। নাম্বার 4, কমপ্লেক্স সেন্টেন্সগুলোর ভ্যারাইটি আনতে হবে। নাম্বার 5, পাংচুয়েশন মিস্টেক করা যাবে না, সিম্পল মিস্টেক গুলো। নাম্বার 6, ডিফারেন্ট টাইপসের পাংচুয়েশন ব্যবহার করতে হবে। দ্যাটস ইট। এটাই হচ্ছে আপনার গাইডলাইন টু গেট ব্যান্ড 7 ইন রাইটিং ইন টার্মস অফ গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসির জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এপিসোডের পরে আপনি নিশ্চিত আপনি এখন থেকে আর শুধুমাত্র সিম্পল সেন্টেন্স লিখে আপনি আপনার এসে শেষ করবেন না, এবং কমপ্লেক্স সেন্টেন্সগুলো অবশ্যই আপনি আপনার ভ্যারাইটি ব্যবহার করবেন। হোপফুলি এই এপিসোডটি আপনাদের চিন্তা ভাবনাকে শেপ আপ করতে হেল্প করবে। সঙ্গে রয়েছে এনটিভি, যারা অলওয়েজ আপনাদের চিন্তা ভাবনা শেপ আপ করতে সাহায্য করে। আমি মোস্তাকিম রয়েছি আপনাদের সাথে আরেকটি এপিসোডে আপনাদের চিন্তা ভাবনাকে শেপ আপ করার চেষ্টা করব, যাতে করে আপনারা সবাই ব্যান্ড 7 এবং ব্যান্ড 8 পান বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ।